ওয়েলকাম এভরিওয়ান। ভারতীয় সংবিধানের গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই গণপরিষদ যে যে কিনা আমাদের ভারতীয় সংবিধান রচনা করেছে। আমরা জানি আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে ভারতবর্ষে। তো এই গণতান্ত্রিক একটা দেশে তার শাসন ব্যবস্থা, যার দ্বারা দেশের সমস্ত নাগরিকগণ, সমস্ত মানুষগণ শাসিত হবে, সেটা অবশ্যই সে মানুষদের দ্বারা রচিত হওয়া উচিত, সে নাগরিকদের দ্বারা রচিত হওয়া উচিত, জনগণের দ্বারা রচিত হওয়া উচিত। সেই কারণে পরাধীন ভারতবর্ষে আমাদের দেশের যে সমস্ত রাষ্ট্রনেতা, যেসব জনপ্রতিনিধি ছিলেন, তারা ঠিক করেছিলেন এমন একটা পরিষদ তৈরি করতে হবে যে আমাদের নিজেদের জন্য আমাদের একদম নিজেদের একটা সংবিধান রচনা করবে, যে সংবিধানের দ্বারা আমরা নিজেরা শাসিত হব। তাহলে আমরা জানি ভারতের যে বর্তমান সংবিধান, তাহলে এই গণপরিষদ সৃষ্টি করেছে। তাহলে আমরা এক কথা বলতে পারি যে গণতান্ত্রিক রীতি অনুযায়ী একটা গণতান্ত্রিক দেশের সংবিধান সেই দেশের জনগণের দ্বারাই রচিত হওয়া উচিত, তাই গণপরিষদ তৈরি করা হয়েছিল। তাহলে গণপরিষদ কথাটির অর্থ আমরা কি বলতে পারি? এক কথা বলতে পারি, এটা হচ্ছে জনগণের পরিষদ। জনগণের পরিষদ। তবে এটা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে, কেননা এই গণপরিষদ তৈরি হয়েছিল যাদের নিয়ে, আমরা জানি তখন আমাদের ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। কিছু কিছু জায়গায় প্রাদেশিক আইনসভা তৈরি হয়েছিল, আবার কোনো কোনো অঞ্চল ব্রিটিশদের সরাসরি শাসন অধীনে রয়েছিল। তো এই প্রাদেশিক আইনসভার সদস্যরা এই গণপরিষদের সদস্যদের নির্বাচিত করেছিলেন। এটা বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা একটু ভালোভাবে একটা নোটস করে নেবে। প্রাদেশিক আইনসভার সদস্য, এই প্রাদেশিক আইনসভার সদস্যের দ্বারা গণপরিষদের সদস্যগণ নির্বাচিত হয়েছিলেন। তো এই প্রাদেশিক আইনসভার সদস্য তারা কি তখন সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হতেন? না, কারণ তখন এই সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার চালু হয়নি। তখন শুধুমাত্র আমাদের ভারতবর্ষের 14% মানুষের ভোটাধিকার ছিল। এই 14% মানুষদের মধ্যে কারা ছিলেন? না, যারা অভিজাত শ্রেণীর মানুষ, আর হচ্ছে যারা গ্রাজুয়েট। তাহলে এই মাত্র 14% মানুষের ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যরা, আর এদের ভোটের ভিত্তিতে হয়েছিল গণপরিষদের সদস্যরা। তাহলে এটা কতটা জনগণের পরিষদ, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। তবে যাই হোক, আমরা আজকে গণপরিষদ গঠনের গঠন, কার্যাবলী এবং তার ভূমিকা কি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এর পটভূমি এবং কোন সময় এটা কিভাবে তৈরি হয়েছিল সেটা একটুখানি জেনে নিই। তো গণপরিষদ তৈরি করার আকাঙ্ক্ষা, ইচ্ছা আমাদের পরাধীন ভারতবর্ষের মানুষদের মধ্যে, রাষ্ট্রনেতাদের মধ্যে, জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। তো সেই কারণে দেখা যায় যে আমরা জানি আমাদের পরাধীন ভারতবর্ষে 1885 সালে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল, এবং এই জাতীয় কংগ্রেসের 1906-এর কলকাতা অধিবেশনে যার সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি, সেখানে স্বরাজের দাবি তোলা হয়। স্বরাজ মানে হচ্ছে নিজেদের রাজ, অর্থাৎ স্বাধীনতা লাভের দাবি। কারণ পরাধীন ভারতবর্ষে
স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই চলেছে, বৈপ্লবিক আন্দোলন চলেছে। আমরা জানি আমাদের দেশের যারা বিপ্লবী ছিলেন, সংগ্রামী ছিলেন, তারা দীর্ঘদিনের লড়াইয়ের ফসল হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা। তো ওই স্বরাজের দাবি তুলেছিলেন। এই স্বরাজের মধ্যেই কিন্তু এই গণপরিষদ মানে নিজেদের জন্য একটা নিজস্ব সংবিধান তৈরি করার দাবিটা নিহিত ছিল। তো এটা পরিষ্কারভাবে প্রথম ব্যক্ত করেছিলেন 1922 সালে মহাত্মা গান্ধী। তিনি তখন এই গণপরিষদ গঠনের অপরিহার্যতা এবং প্রয়োজনীয়তার বিষয়ে তিনি দেশবাসীকে অবগত করেছিলেন যে কেন গণপরিষদ গঠন করতে হবে এবং এটা কতটা প্রয়োজন। তবে আমরা বলতে পারি যে এর পরের বছর 1923 সালে এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়, তো ইনি এই গণপরিষদ গঠনের পক্ষে একটা জোরালো দাবি তুলেছিলেন। তো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় দেখা যায় যে সর্বপ্রথম কত সালে কে গণপরিষদ গঠনের দাবি তুলেছিলেন? অবশ্যই উত্তর হবে এটা 1923 সালে এম এন রায় প্রথম এটা তুলেছিলেন। তো এই দাবির মধ্যে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্রিটিশ সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। যেমন স্বাধীনতা লাভের জন্য চাপ সৃষ্টি হচ্ছিল, তেমনি স্বাধীনতার পরে নিজস্ব একটা সংবিধান রচনা করার জন্য একটা গণপরিষদ গঠনেরও দাবি তোলা হচ্ছিল। এর কিছুদিন পরে 1928 সালে আমরা জানি এই গণপরিষদ গঠনের পক্ষে গণপরিষদ গঠনের দিকে একটা প্রথম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। সেটা ছিল হচ্ছে 1928 নেহেরু রিপোর্ট। এবং এই নেহেরু রিপোর্টটা কি ছিল, এটা কার নেতৃত্ব হয়েছিল? মতিলাল নেহেরু। এটা অনেক পরীক্ষায় আসে নেহেরু রিপোর্ট। এটা কখনোই জওহরলাল নেহেরু তোমরা প্রশ্নের উত্তরে করবে না, এটা মনে রাখবে। তার পিতা মতিলাল নেহেরুর উদ্যোগে এই নেহেরু রিপোর্ট তৈরি হয়েছিল। এটা কি না, এই সময় আমাদের তৎকালীন ভারতবর্ষে যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদের সবাইকে নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়, যে বৈঠকে আমাদের ভারতবর্ষ কিভাবে শাসিত হবে, কি নিয়ম কানুন দ্বারা আমরা পরিচালিত হব তার একটা বিস্তারিত আলোচনা হয়েছিল এবং সেটা একটা রিপোর্ট আকারে পেশ করা হয়েছিল। এবং বলা যায় যে আমাদের ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল এই মতিলাল নেহেরুর নেতৃত্বে নেহেরু রিপোর্ট, এবং এটাকেই প্রথম একটা খসড়া সংবিধান বলা যায়। তাহলে এই খসড়া সংবিধান নেহেরু রিপোর্টে যেটা রচিত হয়েছিল সেখানে কিন্তু এই গণপরিষদ গঠনের দাবিটাও জোরালো হয়েছিল। এরপরে আমরা জানি এর দাবির ভিত্তিতে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। তার মধ্যে আমরা জানি 1940 সালের 7ই আগস্ট সেই সময়ে ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। তো এই লর্ড লিনলিথগোর উদ্যোগে অগাস্ট অফার বা আগস্ট প্রস্তাব পেশ করা হয়। বাংলায় বলা হচ্ছে আগস্ট প্রস্তাব বা অগাস্ট অফার। এটা মূলত ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের ক্ষেত্রে একটা প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবটা কার্যকরী হয়নি, ব্যর্থ হয়ে যায়। তো এর পরবর্তী সময়ে 1942 সালে আসে ক্রিপস মিশন।
তো এই ক্রিপস মিশন আসে, সেও ব্যর্থ হয় এবং তার পরবর্তী সময়ে কুপল্যান্ড পরিকল্পনা হয়, সেটাও ব্যর্থ হয়। কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেশের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল, যার প্রস্তাবের ভিত্তিতে, সেটা হচ্ছে 1946-এর ক্যাবিনেট মিশন। 1946 সালের 24শে মার্চ তারিখে ক্যাবিনেট মিশন আসে। তো এই ক্যাবিনেট মিশন এদের প্রস্তাবের ভিত্তিতেই আমাদের দেশের সংবিধান রচনার জন্য গণপরিষদ শেষ পর্যন্ত তৈরি হয়েছিল। এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আসে গণপরিষদ বা সংবিধান পরিষদ কোথাও কোথাও প্রশ্নে থাকে। তো কার ভিত্তিতে, কার প্রস্তাবের ভিত্তিতে তৈরি হয়েছিল, সেটা উত্তর অবশ্যই হবে 1946-এর ক্যাবিনেট মিশনের প্রস্তাবের ভিত্তিতে এটা তৈরি হয়। এই ক্যাবিনেট মিশন অনেকগুলো শর্ত আরোপ করেছিল, যেমন তখনকার প্রাদেশিক আইনসভা প্রদেশগুলো থেকে কতজন থাকবে, ব্রিটিশ শাসিত অঞ্চল থেকে কতজন থাকবে, এরকম একটা ভাগ করে দেওয়া হয়েছিল। সেগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে যেটা আমরা মনে রাখবো, ক্যাবিনেট মিশন তখন প্রস্তাব করেছিল গণপরিষদে একটা সংখ্যা দিয়েছিল 389 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হবে। তাহলে 389 জন সদস্যের কথা তখন বলা হয়। তো এর মধ্যে তারা অনেক ভাগ করে দিয়েছিলেন, কোন কোন জাতীয় কংগ্রেস থেকে কতজন, মুসলিম লীগ থেকে কতজন, এইভাবে ভাগ করা ছিল যদিও। এবং আমরা জানি শেষ পর্যন্ত আমাদের দেশে গণপরিষদ তৈরি হলো, এবং সেটা হচ্ছে 1946 সালের 9ই আগস্ট তারিখে গণপরিষদ প্রথম তার অধিবেশন হয়। 1946 9ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউয়েন্ট হলে সেখানে প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন হয়। এবং সেই অধিবেশনে অস্থায়ীভাবে সভাপতি নির্বাচিত করা হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিংহকে। তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, বয়স্ক বলে তাকে সভাপতি করা হয়েছিল, সচ্চিদানন্দ সিনহা। এবং আমরা জেনে রাখবো যে এই প্রথম অধিবেশনে মোট 207 জন সদস্য উপস্থিত ছিলেন। 207 জন সদস্য উপস্থিত ছিলেন এই প্রথম গণপরিষদের প্রথম অধিবেশনে। তো স্থায়ীভাবে এর দুদিন পরে 1946-এর 11ই ডিসেম্বর তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ীভাবে গণপরিষদের সভাপতি নির্বাচিত করা হয়। 1946 11ই ডিসেম্বর। তাহলে স্থায়ী সভাপতি কে হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যদি কখনো পরীক্ষায় আসে যে গণপরিষদের প্রথম সভাপতি অস্থায়ী, তাহলে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো সভাপতি স্থায়ীভাবে হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো আমরা গণপরিষদ গঠনের পটভূমি সম্পর্কে আজকে জানলাম। তো এর পরের ক্লাসে আমরা গণপরিষদের গঠন, কার্যাবলী এবং তার ভূমিকা সম্পর্কে জানব।